আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালের যে মাধ্যমিক এক্সাম হলো সেখানে যে আলো চ্যাপ্টার থেকে আমাদের মোট 12 নম্বর কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলো কি কি, ঠিক আছে, এবং তাদের সলিউশন কী হবে সেটা আমরা আলোচনা করব। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলেছে যে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হলো। তো কোয়েশ্চেনটা করার আগে কোয়েশ্চেনটা বলছে কি সেটা জানতে হবে, ঠিক আছে। তো দুটা জিনিস আছে, একটা থাকে আমাদের নিকট বিন্দু আর একটা থাকে দূরবিন্দু। নিকট বিন্দু মানে কি, যে আমাদের একটা সুস্থ চোখ, ঠিক আছে, যে বিনা কষ্ট করে ন্যূনতম কত ডিস্টেন্স পর্যন্ত দেখতে পায় সেটা আছে আমাদের কি না নিকট বিন্দু। আর দূরবিন্দু মানে কি, যে একটা সুস্থ চোখ সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত দেখতে পায় সেটা আছে আমাদের কি না দূরবিন্দু। তো এখানে যদি কোয়েশ্চেনটা নিকট বিন্দু বলতো তাহলে অ্যান্সার হতো আমাদের এটা। আর যেহেতু বলেছে আমাদের দূরবিন্দু, তাহলে আমাদের দূরবিন্দু কি হয়, আমাদের অসীম পর্যন্ত দেখতে পাই আমরা, তাই এটার অ্যান্সার হবে কি আমাদের এখানে অপশান সি, ঠিক আছে। এটা হবে আমাদের অ্যান্সারটা, যে অসীম দূরত্ব পর্যন্ত আমরা দেখতে পাই, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাতে কি বলেছে দেখো, যখন কোনো আলোকরশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে উল্লম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান কত হবে সেটা বলেছে। তো এই কোয়েশ্চেনটা তোমাদের 2025-এ কোয়েশ্চেনটা পড়েছিল, এটা প্রমাণ পড়েছিল, ঠিক আছে। মাধ্যমিকে এই কোয়েশ্চেনটা পড়েছিল আগে বছর। কি পড়েছিল, এটা প্রমাণ পড়েছিল 3 নম্বরে, যে দেখাও যে কোনো একটা আলোকরশ্মি যখন একটা কাঁচ ফলকে বা স্ল্যাবে পড়ে তখন সেক্ষেত্রে চ্যুতিকোণের মান 0 ডিগ্রি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আমাদের 2025-এ পড়েছিল। তো এইটা সোজাসুজি মনে রাখবে, এটা একটা প্রমাণ আছে যে যখন কোনো একটা কাঁচ ফলকে বা স্ল্যাবের মধ্যে কোনো একটা আলোকরশ্মি পড়ে সেক্ষেত্রে আমাদের চ্যুতিকোণের মান কত হয় না 0 ডিগ্রি, ঠিক আছে। এটার প্রমাণটা আমি অন্য কোনো দিন তোমাদের একদিন বলে দেবো, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের এমসিকিউতে, এটা ছিল আমাদের এমসিকিউ দুটা কোয়েশ্চেন। এরপরে দেখো এর পরের কোয়েশ্চেন কি দেওয়া আছে 2.6-এর কোয়েশ্চেনটার দেখো বলছে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন, ঠিক আছে, কোন আলোর বিক্ষেপণ সর্বনিম্ন। তার আগে তোমাদের জানতে হবে যে বিক্ষেপণ মানেটা কি, ঠিক আছে। বিক্ষেপণ মানে কি, যে সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আমাদের বায়ুমণ্ডল আসে তখন কি করে সেই বায়ুমণ্ডলে উপস্থিত যে ধূলিকণা বা বায়ুকণাগুলি তাহলে সেই সূর্যের আলোক রশ্মিটাকে শোষণ করে, ঠিক আছে, এবং সেই শোষিত আলোটাকে চারদিকে ছড়িয়ে দেয়। তো এই ঘটনাটার নাম হচ্ছে আমাদের বিক্ষেপণ, ঠিক আছে। তো মনে রাখবে যে আলোক রশ্মির মধ্যে, ঠিক আছে, সাদা আলোর মধ্যে আমাদের 7টা বর্ণ থাকে, তাহলে সেই 7টা আলোর মধ্যে বিক্ষেপণ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে লাল আলোর। কোন আলোর? লাল আলোর বিক্ষেপণ সব থেকে কম। আর যদি বলে সব থেকে বেশি, তাহলে যদি বলে সব থেকে বেশি তখন বলবে বেগুনি বর্ণের, ঠিক আছে। বেগুনি বর্ণের বিক্ষেপণটা সব থেকে বেশি, যদি বলে কম সেটা হচ্ছে লাল। তো একটা বিক্ষেপণ সংক্রান্ত একটা সূত্র রয়েছে, তাহলে সেই সূত্রটা আছে আমাদের রেলের সূত্র, ঠিক আছে। তো একটু জাস্ট আমি বলে দিচ্ছি। তো আলোর বিক্ষেপণের তীব্রতা কি হয়, ইন্টেন্সিটিটা λ⁴, মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। এটা ছিল বিজ্ঞানী রেলের সূত্র। তো রেলে কি বলে দিয়েছিল, যে কোনো একটা বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার যে তরঙ্গ দৈর্ঘ্য তার যে চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তার মানেটা কি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণটা কম, ঠিক আছে। যার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বেশি, যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি তার বিক্ষেপণ কম, আর যে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বেশ কম তার বিক্ষেপণটা বেশি। তো মনে রাখবে যে লাল আলোর ক্ষেত্রে, ঠিক আছে, লাল আলোর ক্ষেত্রে আমরা কি বলবো, যে ইয়ার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা অনেক বেশি হয়, আর যে বেগুনির আলোক রশ্মি তাহলে তার কি হয় তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কম হয়। তাহলে যেহেতু আমাদের কম তাহলে ওর বিক্ষেপণটা বেশি হবে, আর যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি তাহলে ওর বিক্ষেপণটা কী হবে না কম হবে, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো এর পরের কোয়েশ্চেন কি আছে, যে একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। তাহলে একটা প্রাকৃতিক বর্ণালী কী হবে, এক্সাম্পল আমাদের এইটা হোক আমাদের রামধেনু। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ আছে কি আমাদের রামধনু, ঠিক আছে। এইটা হোক আমাদের রামধেনু অ্যান্সার। দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলেছে, যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচের ফলকের বা স্ল্যাবের মধ্য দিয়ে একটি আলোক রশ্মির গতিবেগ নির্ণয় করো। যেখানে দেওয়া আছে যে সি, যেখানে আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ সমান দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে।
তো অঙ্কটা সলভ করার আগে তোমাদেরকে আমি একটু জাস্ট বলতে যাই, প্রতিসরাঙ্ক মিউ সমান জিনিসটা কি, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্ক মানে কি, মনে করো কোনো একটা মাধ্যমে কল্পনা করো, ঠিক আছে। তাহলে সেই মাধ্যমটাতে আলো কি বেগে গতিবেগ মানে ট্রাভেল করবে সেটা মানে নির্ণয় করবে কে বা সেটা ঠিক করবে কে, প্রতিসরাঙ্ক। তার মানে আমি বলতে পারি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি, যে ওই মাধ্যমটাতে আলো কীভাবে মানে কি বেগে গতিশীল থাকবে, ঠিক আছে। তাহলে সেটাকে মানে নির্ণয় কে করবে, সেটা ঠিক করবে আমাদের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তার মানেটা কি, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে যে আলোর বেগ তার সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তার মানেটা মনে করছি যে কোনো সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, ঠিক আছে, এবং ওই মাধ্যমটাতে আলোর বেগ যদি আমাদের কিছু একটা মনে করছি, সেটা মনে করছি আমাদের ভি, তো এইটা হচ্ছে সেইটা, ঠিক আছে। যে প্রতিসরাঙ্ক মানে কি, যে কোনো একটা মাধ্যমে কিভাবে মানে কি বেগে গতিশীল হবে সেটা ঠিক করবে কেন, প্রতিসরাঙ্ক, বোঝা গেল। আর এই প্রতিসরাঙ্ক কি হয় না, সেই মাধ্যমটার বেগের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। তার মানেটা কি, এখান থেকে আমি কি বলতে পারি যে যদি কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে বলতে পারি সেই মাধ্যমটাতে আলোর বেগ কী হবে, কম হবে। বা অন্যরকমভাবে বলতে পারি যদি কোনো ওই মাধ্যমটাতে প্রতিসরাঙ্কের মানটা কম হয়, তাহলে সেই মাধ্যমটাতে আলোর বেগের মান কী হবে না, বেশি হবে। তো এইটা গেল আমাদের প্রতিসরাঙ্কের ব্যাপারটা, ঠিক আছে। তো দেখো এটা বুঝতে পারলে তোমরা, ঠিক আছে। এরপর দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছে যে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো একটা কাঁচফলক আছে, সেখানে কি বলেছে, সেখানে আলোক রশ্মিটার গতিবেগের মানটা কীভাবে নির্ণয় করি। তাহলে একটু আগেই তোমাদের একটা সূত্র বলে দিলি যে প্রতিসরাঙ্ক মিউ সমান কি হয়, 1 প্রপোর্শনাল 1/v। তো সেখান থেকে সূত্রটা আসে যে মিউ সমান c/v। মিউ সমান কি হয়, মিউ সমান হয় c/v, ঠিক আছে। যেখানে সি কি বটে না, শূন্য মাধ্যমে আলোর বেগ, সি সমান কি বটে না, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ। আর আমাদের ভি কি বটে, যে মাধ্যমটার কথা আমি বলছি, ঠিক আছে, যে মাধ্যমটার কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ, সেই মাধ্যমের আলোর বেগ, ঠিক আছে। তো দেখো এইখানে আমাদের কোয়েশ্চেনটাতে মিউর মানটা দিয়ে আছে, তাহলে এখানে আমি বলতে পারি কি বলতে পারি যে এখানে মিউ সমান কি আছে, মিউর মানটা দিয়ে আছে 1.5, ঠিক আছে। এখানে সি এর মানটা দেওয়া আছে, যে সি এর মানটা কত আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কী বার করতে বলেছে, সেই মাধ্যমটার আলোর বেগের মান কত, মানে ভি এর মানটা বার করতে বলেছে। তাহলে এইখান থেকে আমি মানটা যদি পুট করি, তাহলে ডাইরেক্ট ভি সমান কি বলতে পারি, যে ভি সমান কী হবে না, c/মিউ, c/মিউ। সি এর মান কত দিয়ে আছে, এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর মিউর মান কত 1.5, তাহলে 1.5 আমি যদি পয়েন্ট হাঁটাই তাহলে উপরে কত আসছে 10, তাহলে এখানে পয়েন্টটা থাকছে না। তাহলে 5 দিয়ে কাটা কাটছি, 5 2 5 3 আর 3 3 কাটা গেল। তাহলে আলটিমেটলি আমাদের কত বার আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা এটাতে আমাদের ছিল 2 নম্বর। তাহলে দেখো কত সহজ অঙ্কটা, ঠিক আছে। যারা করেছে তারা 2 নম্বর 3 নম্বর লাইন লিখেই মানে 3টা লাইনে সলভ করে 2 নম্বর নিয়ে ঘর চলে গেছে, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের কি এই অঙ্কটার সলিউশন। দেখো ইয়ার পরে কি আছে, দেখো আচ্ছা পরের কোয়েশ্চেনটা করার আগে তোমাদের আমি কিছুগুলো জিনিস বলে দিচ্ছি, যেটা এরপরে যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে একটু ইম্পর্ট্যান্ট থাকবে। যেমন তোমরা এই কোয়েশ্চেনটা বটে আমাদের প্রতিসরণ থেকে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা বটে আমাদের প্রতিসরণ থেকে। তাহলে প্রতিসরণ মানেটা কি একটু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। সেখান থেকে কী কী কোয়েশ্চেন হয় সেটা একটু আমি আলোচনা করে দিই। তো প্রতিসরণ মানে কি, মনে করো যে এইটা একটা মাধ্যম বটে, ঠিক আছে, এটা একটা মাধ্যম আর উপরটা এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, ঠিক আছে। এরপর আমি মনে করছি যে এটা ছিল সেই দুটা মাধ্যমের বিভেদ তল, মানে দুটা মাধ্যমটাকে যে আমাদের আলাদা করে রেখেছে সেটা কি ছিল আমাদের বিভেদ তল, ঠিক আছে। এগুলো তোমরা সবাই আশা করে জানো। তো এখানে আমি মনে করছি
যে আলোক রশ্মি কোনো একটা মনে করছি কোনো একটা আলোক রশ্মি আছে, মনে করছি এরকমভাবে পড়ছে, ঠিক আছে। তো একটা আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় তখন কি হয়, ওর অভিমুখের পরিবর্তন ঘটে। তার মানেটা কি, মানে যেটা দিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, মনে করছে এটা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হবে এই আলোক রশ্মিটা এটা দিয়ে যাবে না, ইয়ার অভিমুখের পরিবর্তন করবে, হয় ও এদিকে যে আসবে, না হয় এদিকে যাবে, কিছু একটা হবে, মানে যে পথে দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ দিয়ে যাবে না। এইটাই ছিল আলোর প্রতিসরণ। তাহলে ইয়ার সংজ্ঞাটা আমি কিভাবে বলতে পারি, যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যায় তখন উহার অভিমুখে যে পরিবর্তন ঘটে, ঠিক আছে, এই ঘটনাটার নাম আছে কি আলোর প্রতিসরণ। কি বলবে, আলোর আলোর প্রতিসরণ, ঠিক আছে, এই ঘটনাটার নাম আছে কি আলোর প্রতিসরণ, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস মনে রাখবে, কি জিনিস মনে রাখবে, যে আমাদের মাধ্যম দুই রকমের হয়, একটা থাকে আমাদের লঘু মাধ্যম আর একটা আমাদের ঘন মাধ্যম, ঠিক আছে। মাধ্যমের দু রকমের, একটা হচ্ছে লঘু মাধ্যম, একটা হয় ঘন মাধ্যম। তো যে মাধ্যমটাতে আলোর বেগ কি হয়, কম হয়, সেটাকে বলছি লঘু মাধ্যম, মানে ডেনসিটিটা কম হবে, তাহলে সেখানে আলো বেশি বেগে যাবে। আর একটা ঘন মাধ্যম, ঘন মাধ্যমে কি হয়, আলোর বেগটা বেশি হয়, সরি কম হয়, ঘন মাধ্যমে কি আলোর বেগটা কম হয়। কেন কম হয়, কারণ ওই মাধ্যমটাতে যে পার্টিকেলগুলো আছে সব কাছাকাছি রয়েছে, ঠিক আছে, ওই জন্য ডেনসিটিটা বেশি। তাহলে যখন আলো যাবে সেই মাধ্যমটার মধ্যে দিয়ে তখন আলো কী হবে না, বেশি বেশি বাধা পাবে, তাহলে এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। তার অত সব বাদ দাও, কী মনে রাখবে, যে মাধ্যম আছে দুই রকম, একটা আছে লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম। যে মাধ্যমে আলোর বেগ বেশি সেটা আছে লঘু মাধ্যম, আর যে মাধ্যমে আলোর বেগ কম সেটা আছে আমাদের কি না ঘন মাধ্যম, ঠিক আছে। বাস, এরপরে এখান থেকে কী মনে রাখবে, জিনিসটা মনে রাখবে কি এটা, যে প্রতিসরণ আমাদের প্রতিসরণ যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে হয় তাহলে কি হবে, ঠিক আছে, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ, এটা অনেকবার কোয়েশ্চেন আসছে, হ্যাঁ, একটু ভালো করে মনে রাখবে। তাহলে এখানে থেকে কোয়েশ্চেন কি পড়বে, যে লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি একটা ঘন মাধ্যমে গেলে ওর কী কী পরিবর্তন হয়, আমি ছবি আঁকে দিয়েছি, তারপরে কোয়েশ্চেনগুলো কী হবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে। দেখো মনে করছি আমি যে এইটা কি বটে, একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, ঠিক আছে। এবার মনে করছি এই বিন্দুটাতে আমাদের একটা আলোক রশ্মি আসে পড়বে, ঠিক আছে, আমি নাম দিচ্ছি, এটা ছিল আমাদের সেই প্রতিসারক তলটা, মানে যে তল দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছে। আচ্ছা, মনে করছি এইখানে একটা আলোক রশ্মি, আচ্ছা তার আগে মনে দেখো, এটা ছিল লঘু মাধ্যম, এটা ছিল আমাদের কি না ঘন মাধ্যম, তার মানে এইটা ছিল আমাদের কি লঘু মাধ্যম, আর এটা মনে করো আমাদের ঘন মাধ্যম। এটা ছিল লঘু মাধ্যম, এটা ছিল আমাদের ঘন মাধ্যম। লঘু মাধ্যম আছে মানে কি এখানে ডেনসিটিটা কম আছে, তাহলে এখানে আলোর বেগটা বেশি হবে। আর এটা ঘন মাধ্যম মানে কি ডেনসিটিটা এখানে বেশি আছে, তাহলে এখানে আলোর বেগ কম হবে, ঠিক না। তাহলে এইখানে দেখো আলোক রশ্মিটার বেগটা তাহলে এখানে বেশি হবে, এখানে আলোক রশ্মির বেগটা কী হবে, কম হবে। তাহলে যে মাধ্যমটাতে আলোর বেগটা খুব মানে একটু বেশি দেখবে ইয়ার তুলনায়, তাহলে সেখান থেকে যাতে যাতে যখন একটা ঘন মাধ্যমে পৌঁছবে তখন ওর বেগের মানটা কমে যাবে। কেন কমবে, কারণ এই মাধ্যমটা কি ওটা ঘন মাধ্যম ওটা। তাহলে এরকমভাবে যখন আলোক রশ্মিটা আসবে তাহলে তখন যেহেতু বেগটা এখানে বেশি ছিল, তাহলে একটা আলাদা বেগে ট্রাভেল করবে। বাট যখন অন্য একটা মাধ্যমে ঢুকবে তখন বেগটা আলাদা হবে, কেন না মাধ্যমটা আলাদা হয়ে গেল, আর মাধ্যমটা কি বটে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যম যেহেতু বটে, তাহলে আচ্ছা তার আগে বলে দিই, তাহলে মনে করছি যে বিন্দুটা এলো সেটা ছিল আপতন বিন্দু, আর আপতন বিন্দুর উপর একটা আমি অঙ্কিত মানে সেটাকে বলে অবিলম্ব, একটা অবিলম্ব অঙ্কন করেছি। তাহলে আমার যাওয়ার কথা ছিল এইটা দিয়ে, কিন্তু আলোক রশ্মিটা এইটা দিয়ে যাবে নাই, কেন যাবে নাই, কারণ মাধ্যমটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এরপরে কী হবে, এই আলোক রশ্মিটা অবিলম্বের দিকে আসবে, কী হবে, অবিলম্বের দিকে চলে আসে, কেন না মাধ্যমটা চেঞ্জ হয়ে গেল। এবারে এলে তোমরা সবাই জানো যে মাধ্যম আলোক রশ্মি আসছে সেটা ছিল আপতন কোণ, যে কোনো গেলে সেটা ছিল আমাদের প্রতিসরণ কোণ, যেটাকে বলে আমরা আর দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখান থেকে কী কী মনে রাখবে দেখো বলে দিচ্ছি। এইখান থেকে মনে রাখবে কি, এক নম্বরে তাহলে যেহেতু আমাদের আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসেছে, তাহলে ইয়ার বেগটা মানে ঘন মাধ্যমে ওর বেগটা বাড়বে না কমবে, তাহলে মনে রাখবে যে ইয়ার বেগের মানটা কমে যায়। তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন বেগটা কী হয়ে যায়, কমে যায়।
আর 2 নম্বর মনে রাখবে এক্ষেত্রে আমাদের আপতন কোণের মানটা প্রতিসরণ কোণ অপেক্ষা বেশি হয়। কখন? না যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। এই দুটো জিনিস মনে রাখবে, ঠিক আছে? বাস এটা এইখানেই। এরপর ইয়ার উল্টা কেস। কি উল্টা কেস? এবারে কি হবে, আলোক রশ্মিটা ঘন থেকে লঘুতে যাবে। তাহলে ঘন থেকে লঘুতে যাবে, মনে করছি যে এটা একটা মাধ্যম বটে, এটা একটা মাধ্যম বটে। এটা মনে করছি আমাদের ঘন মাধ্যম আর এইটা মনে করছি আমাদের লঘু মাধ্যম, ঠিক আছে? তাহলে এইখানে কি আছে, তাহলে ঘন মাধ্যম মানে কি, এখানে আলোর যে আলোটা আসবে তাহলে তার বেগের মানটা বেশি হবে, আর এখানে লঘু মাধ্যম মানে কি, এখানে আলোর বেগের মানটা কী হবে, কম হবে। তাহলে এরপর মনে করছি আমি যে এইখানে আপতন বিন্দুতে একটা আলোক রশ্মি আসিনে পড়েছে, ঠিক আছে? তাহলে এখানে আলোক রশ্মি আসিনে পড়েছে, ভালো কথা। এবারে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসতেছিল, তাহলে ঘন মাধ্যমে আলোক রশ্মির বেগের মানটা কী হবে, কম হবে। এবারে যখন লঘু মাধ্যমে যাবে তখন বেগটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ যেটা লঘু মাধ্যম এখানে ডেনসিটিটা কম। তাহলে আলোক রশ্মি আমাদের এইটা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যাবে নাই। তাহলে এই যে আমি অবিলম্বটা আঁকেছি, মনে করছি এটা এন আর এটা এন ড্যাশ বটে, তাহলে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। কি মনে রাখবে, অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? তাহলে যে কোণে আইলো সেটা আছে আমাদের আপতন, আর যে কোণে গেলে সেটা প্রতিসরণ কোণ। আচ্ছা আগের ক্ষেত্রে মনে রাখবে যে, আচ্ছা এইটাই বলে দিচ্ছি যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম এলো, তাহলে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তখন আমাদের প্রতিসরণের ক্ষেত্রে কী হবে না, সেই প্রতিসৃত রশ্মিটা অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর আমাদের আগেরটা যেটা ছিল লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, সেটা কী হয়, অঙ্কিত অবিলম্বের দিকে চলে আসে। বুঝতে পেলে? আচ্ছা আর একটা পয়েন্ট মনে রাখবে কি, যে এক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণের মানটা বেশি হয়। আর 2 নম্বরে মনে রাখতে হবে যে এখানে বেগের মানটা, ঠিক আছে, বেগের মানটা কী হবে, সরি এখানে লঘু মাধ্যমে বাড়ে যাবে, লঘু মাধ্যমে বাড়ে যাবে। বাস এইটা আমাদের মনে রাখার জিনিস। বাস এরপরে কোয়েশ্চেন দেখো, দেখো তারপরে কোয়েশ্চেন, মানে এই যে 3.3 ছিল না, ওয়ার সঙ্গে এটা অথবা ছিল, হয় ওই কোয়েশ্চেনটা করতে পারো বা এটা করতে পারো বা দুটাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো কোয়েশ্চেনটাতে কি বলেছে, এখানে কি বলেছে যে একটা উত্তল লেন্স, ঠিক আছে, লেন্সের ক্ষেত্রে বলেছে, ঠিক আছে, বলছে একটা উত্তল লেন্স একটি বস্তুর 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে, 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। যদি বস্তুটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয় তবে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা তা এই অঙ্কটা একটা সূত্র আছে, সেই সূত্রটা না জানলে অঙ্কটা সলভ করা যাবে না, ঠিক আছে? এইখানে কোয়েশ্চেনটা সূত্রটা কি বলে, আচ্ছা রৈখিক বিবর্ধন আমাদের দর্পণের ক্ষেত্রে হয়, লেন্সের ক্ষেত্রে হয়, ঠিক আছে? তো লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন এম সমান হয় হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, বা এটাকে লেখা যায় ভি বাই ইউ, ভি বাই ইউ। এইটা ছিল আমাদের রৈখিক বিবর্ধনের সূত্র, মাইনাস ভি বাই, সরি মাইনাস বলছি, ভি বাই ইউ। এটা ভালো করে একটু মনে রাখবে। আচ্ছা দেখো জিনিসটা কি, তাহলে এইখানে আমাদের এইটা ছিল এম মানে কি, রৈখিক বিবর্ধন, এইচ আই মানে কি, হাইট অফ ইমেজ, আর হাইট অফ অবজেক্ট এইচ ও মানে। আচ্ছা এটা যদি আমাদের উচ্চতার ক্ষেত্রে বলে, যদি আমাদের বস্তুর উচ্চতা বা প্রতিবিম্বের উচ্চতা, তখন আমাদের এই সূত্রটা এম সমান এইচ আই বাই এইচ ও। আর যদি বলো আমাদের দূরত্বের ক্ষেত্রে, যে বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব, এখানে ইউ মানে কি বস্তুর দূরত্ব, আর ভি মানে কি প্রতিবিম্বের দূরত্ব। তাহলে যেহেতু এখানে দূরত্ব বলে নাই, এখানে উচ্চতাটা বলেছে, ঠিক আছে, যে বস্তুর দৈর্ঘ্য মানে হাইট অফ অবজেক্ট, আর এখানে কী বার করতে বলেছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে হাইট অফ ইমেজ কী হবে, ঠিক আছে? তো এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিলে অঙ্কটা একদম সলভ হয়ে যাবে। দেখো এইখানে আমাদের রৈখিক বিবর্ধন এম এর মান কত দেওয়া আছে, তাহলে এখানে রৈখিক বিবর্ধন এম এর মান দেওয়া আছে কত, এই যে 10 গুণ বিবর্ধিত, মানে এম এর মান হয়ে গেল 10, ঠিক আছে? এখানে বস্তুর দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করছে আমাদের, এইচ ও, বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার আমরা কি জানি বলো, রৈখিক বিবর্ধন এম সমান হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। তাহলে এখানে কী বার করতে বলেছে, হাইট অফ ইমেজ, তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল কি বলতে পারি, এম রৈখিক বিবর্ধন ইন্টু হাইট অফ অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 10, তাহলে 10, আর এখানে এইটার মান দেওয়া আছে এই যে এর মান কত আছে 5, তাহলে 5, তাহলে 5 দুগুণে কত আছে 10, সরি
5 10 50, সরি কী বলছি আমি, 50 সেন্টিমিটার। বুঝতে পারলে? তাহলে এইখানে কি হচ্ছে না, প্রতিবিম্বটার দৈর্ঘ্য কত বলবো না 50 সেন্টিমিটার, ইয়ার দৈর্ঘ্য মানে ইয়ার থেকে বেশি কী হবে, প্রতিবিম্বটা হবে। এবারে দেখো মিলাও, তাহলে 10 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তাহলে ইয়ার মান যদি 5 হয়, তাহলে 5-এর 10 গুণ মানে কত, 50 সেন্টিমিটার। বাস বুঝে গেলে। দেখো ইয়ার পরে কোয়েশ্চেন কি বলেছে, বলছে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। ঠিক আছে, আর এখানে আরেকটা কোয়েশ্চেন আছে অবতল দর্পণের একটা ব্যবহার। তো এই কোয়েশ্চেনটা দিয়েছিল 2 + 1, ঠিক আছে, 2 + 1। তো এই কোয়েশ্চেনটা আমি মুছে দিচ্ছি, সলভ করতে হবে না। এইটাই লেখা আছে এরকমভাবে যে এফ সমান r/2, এটা সমান কি লেখা আছে, এফ সমান r/2। তো দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে বলেছে, দেখো কীভাবে প্রতিষ্ঠা করছে, এটা 2 নম্বর কোয়েশ্চেন বটে। হ্যাঁ দেখো তাহলে কোয়েশ্চেনটাতে কী ছিল, যে প্রমাণ করতে বলছে এফ সমান r/2, ঠিক আছে। এফ মানে কি, ফোকাস দৈর্ঘ্য, সমান আর মানে বক্রতা ব্যাসার্ধ বাই 2। তো এখানে আমি কী করলি তোমাদের আমি একটু জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ তাহলে মনে করছি যে এটা ওটা একটা আমাদের উত্তল দর্পণ, ঠিক আছে। এম ডেস্ট হচ্ছে একটা আমাদের উত্তল দর্পণ, সবাই আঁকতে জানো। উত্তল দর্পণ প্রথমে আঁকবে, তারপরে কি করবে, এই মেরু আর বক্রতা কেন্দ্রকে স্পর্শ করে নিয়ে একটা সরলরেখা আঁকবে, যেটাকে আমরা কি বলি, প্রধান অক্ষ। তাহলে এইখানে আগে লিখতে হবে, এই যেটা আমি ছবিতে আঁকেছি না, সেটা তোমাদেরকে লিখতে হবে। কি লিখবে, এদিকে তাকাবে। হ্যাঁ এম ডেস্ট হলো একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত উত্তল দর্পণ, ঠিক আছে, যার সি এফ ও হলো যথাক্রমে দর্পণের সি মানে কি বক্রতা কেন্দ্র, এফ মানে ফোকাস বিন্দু, আর ও হচ্ছে মেরু, ঠিক আছে। তারপরে লিখবে এক্স ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ। তারপর লিখবে যে প্রধান অক্ষের সমান্তরালে পি এ নামক একটি আলোক রশ্মি দর্পণের এই বিন্দুতে আপতিত হয়েছে এবং এ আর পথ বরাবর প্রতিফলিত হয়েছে। বাস এই লেখাটা প্রথমে লিখতে হবে, ছবিটা লেখার পরে আগে এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে যেটা আমি বললি সেটা আগে লিখবে শুনে শুনে, আমি ওটা লিখছি না আর। তারপরে এখানে দেখো আমরা প্রতিফলনের সূত্র জানি। প্রতিফলনের সূত্র কি জানি, যে আলোক রশ্মি যে কোণে আসে সেই কোণে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে এখানে যে কোণে আসবে সেই কোণে যাবে। তাহলে আসার কোণটা কি, তাহলে পি। আচ্ছা তারপর আরেকটা জিনিস লিখবে এখানে, যে এই এ এবং সিকে যুক্ত করা হলো, আর এই এ এবং সি এই দর্পণের কি বটে, বক্রতা ব্যাসার্ধ বটে। আচ্ছা তারপরে কি বলছি, যে এই এন সি হচ্ছে আমাদের কি, ইয়ার উপর একটা আমি লম্ব টানলি, এই এন আর সি হচ্ছে কি এখানে একটা লম্ব টানলি। তারপরে এখানে কি লিখবো, যে এখানে একটা আলোক রশ্মি পি এ দর্পণের এই বিন্দুতে আপতিত হয়েছে এবং এ আর পথ বরাবর প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। তারপরে কি বলবো, এ এবং সিকে যুক্ত করা হয়েছে। এরপর দেখাও প্রমাণটা কীভাবে লিখবে। তাহলে এখানে আমাদের কি বলতে পারি, যে এখানে এই আপতন কোণ, এই যে পি এ এন আপতন কোণ, আর যে কোণে গেলছে আর এ এন, তাহলে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ কী হবে, সমান হবে, এটা আমরা জানি। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু আপতন কোণ সমান প্রতিফলন কোণ, ঠিক আছে। তারপরে এখানে কি বলবো, এই যে আমাদের পি এ আর আমাদের এই ও সি, এই দুটো রেখা কি বটে, পরস্পরের সমান্তরাল বটে, এবং এই দুটো সমান্তরাল সরলরেখাকে কে ভেদক করেছে, এন সি কী করেছে, ভেদ করেছে, যেন হচ্ছে এন সি হচ্ছে এবার ভেদক, ঠিক আছে। এরপরে কিছুগুলো আমাদের ম্যাথের প্রপার্টি আছে। কি প্রপার্টি আছে, আচ্ছা যদি আমাদের এরকমভাবে দুটো সরলরেখাকে কোনো একটা ভেদক মানে সরলরেখায় টাচ করে, তাহলে এখানে কী হয়, আমাদের এই কোণের মানটা আর এই কোণের মানটা একই হয়। তাহলে আমাদের এখানে এই কোণের মান আর আমাদের এই কোণের মানটা কী হবে, একই হবে। কী কোণ না, এটা বটে আমাদের একটা অনুরূপ কোণ। তাহলে এখানে বলতে পারি যে কোণ পি এ এন আর কোণ এ সি এফ, এটা কী বটে, এই কোণটা আর এই কোণটা কী হবে, পরস্পর সমান হবে। কী কোণ, এটা একটা অনুরূপ কোণ। তারপর আরেকটা জিনিস তোমরা পড়েছ, যে যেখানে আমাদের কাঁচি হবে সেখানে কি হয়, এই কোণের মান আর এই কোণের মান কী হয়, সমান হয়, যেটাকে কী বলে আমরা বিপ্রতীপ কোণ। তাহলে এইখানে দেখো আমাদের কাঁচি এইখানে আছে, এই জায়গাটা আর আমাদের এই জায়গাটা, তাহলে এই যে এইটা আর এইটা, তাহলে এই দুটো কোণ কী হবে, পরস্পর সমান্তরাল হবে। তাহলে যেটাকে আমরা কী বলছি, বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটার মানটা কি, আর এ এন, তাহলে আর এ এন, আর এই কোণের মানটা কী বটে, কি লিখেছে, এফ, তাহলে এফ এ সি। তাহলে এই দুটো কোণ কী হয়ে গেল, আমাদের সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে একটু আগে বললি কি, যে এই দুটো কোণ যদি মানে এই কোণের মান যা হবে এই কোণের মানটা সেটা হবে। তারপরে বলছি যে এই কোণের মান যেটা এই কোণের মানও সেটা। তারপরে কি বলছি, এই কোণের মান যেটা এই কোণের মান সেটা, তার মানে কি এই দুটো কোণের মান সমান হয়ে গেল। তাহলে এখন আমি বলতে পারি, দেখো এখানে একটা ত্রিভুজ দেখাচ্ছে এ সি এফ,
তাহলে একটা ত্রিভুজ আছে এসিএফ, তাহলে এই দুটা কোণের মান কী হবে? সমান হবে। এই যে এফ এ সি আর এ সি এফ দুটা কোণের মান কী হয়েছে? সমান হয়েছে। এবার ত্রিভুজের একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি? যে একটা ত্রিভুজের বিপরীত কোণগুলোর মান যদি আমাদের সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোর মানও কী হবে? একই হবে। তাহলে বিপরীত বাহু মানে কি? এখানে আমাদের এফ এ আর এ আমাদের এফ সি, সরি এফ এ বলছি, এফ সি না এফ ও হবে, যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ ও, যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ ও। ঠিক আছে, তাহলে এই যে আমাদের একটা নম্বর শর্ত, তাহলে যেটাই আমাদের এফ এ সেটাই আমাদের এফ ও হবে। ঠিক আছে, তাহলে এটা দেবে 1 নম্বর। ইয়ার পরের স্লাইডে দেখো, দেখো এটা আমাদের এফ সি এ। তো ঠিক আছে, একটা ত্রিভুজের বিপরীত কোণগুলো যদি একই হয়, এই কোণটার এই কোণটা কী হচ্ছে? তাহলে ইয়ার বিপরীত বাহু মানে এটা, আর ইয়ার বিপরীত বাহু মানে এটা, তাহলে এই দুটা বাহু আমাদের সমান আছে। ঠিক আছে, এফ এফ এ আর এফ সি, এটা এফ সি ঠিকই ছিল। হ্যাঁ, এরপরে দেখো এই জিনিসটা লিখতে হবে। কি লিখতে হবে? ইয়ার পরে যে এই দর্পণটার উন্মেষ খুব ছোট বটে। উন্মেষ মানে কি? একটা দর্পণের পরিধিস্থ দুই বিন্দুকে যদি একটা সরলরেখার মাধ্যমে যুক্ত করা হয় তাহলে সেই সরলরেখাটার নাম হচ্ছে আমাদের উন্মেষ। আর ক্ষুদ্র উন্মেষ কাকে বলে? তাহলে সেই উন্মেষটাকে যদি আমি বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করি তাহলে সেটা যে একটা কোণ উৎপন্ন সেটা হচ্ছে আমাদেরকে কণিক উন্মেষ। আর এই কণিক উন্মেষের মান যদি আমাদের 10 ডিগ্রি থেকে কম হয় তখন সেটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষযুক্ত, মানে সেটাকে বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত। তার মানেটা কি? যে আমাদের এখানে যে উন্মেষটা হয়েছে তাহলে তার মানটা কী হবে? 10 ডিগ্রি থেকে কম হবে। তাহলে যদি আমাদের 10 ডিগ্রি থেকে কম হয় তাহলে এই যে আমাদের পিএ নামক আলোক রশ্মিটা আছে, তাহলে সেই আলোক রশ্মিটা আমাদের একদম এই সরলরেখার এই বিন্দুটাতে মানে ও বিন্দুটাতেই পড়বে। তাহলে ও বিন্দুটা যদি পড়ে তাহলে আমাদের এফ এর দাস থাক মানে কোনো থাকবে নাই। তাহলে যেটা আমাদের এফ এ থাকবে সেটা আমাদের এফ ও থাকবে। তাহলে এখানে লিখেছি, তাহলে যেটা আমাদের এফ এ সেটা আমাদের এফ ও। তাহলে 1 নম্বরে কী বলেছি? এফ এ সমান এফ সি, আর এখন বলছি এফ এ সমান এফ ও। তাহলে এফ এ সমান এফ এ, তাহলে এফ সি সমান এফ ও। তাহলে যেটা আমাদের এফ ও সেটা আমাদের এফ সি। ঠিক তো? তাহলে এফ সি মানে কি? এফ সি মানে কি? হাফ অফ ও সি। ও সি মানে কি? বক্রতা ব্যাসার্ধ। আর বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দ্বারা? ও সি মানে কি? বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা ব্যাসার্ধ মানে আর। তাহলে এখানে ও সির জায়গায় লিখতে পারি আর, তাহলে আর, আর নিচে 2, তাহলে 2। তাহলে আর ও এফ মানে কি? ও এফ মানে আছে ও এফ মানে কি? বক্রতা। ও এফ মানে কি? বক্রতা কেন্দ্র, সরি বক্রতা কেন্দ্র এটা ফোকাস দৈর্ঘ্য। তাহলে ও এফ মানে ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ ও এফ সমান এফ লিখতে পারি, আর ও সি সমান তো আর, তাহলে আর বাই 2 মানে 2। তাহলে এইটা ছিল তো ওয়ার্ক প্রমাণটা। ঠিক আছে, আর আরেকটা কোয়েশ্চেন কী ছিল এটার সঙ্গে? ছিল অবতল দর্পণের ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার কী লিখবে? দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইটে থাকে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এইগুলো নানা রকমের একটা যে কোনো লিখলে হবে। দেখো ইয়ার পরের কোয়েশ্চেন দেখো, দেখো এই কোয়েশ্চেনটাতে কি বলেছে? বলছে একই আপতন কোণের জন্য 3টি ভিন্ন, আচ্ছা এটা 4.4 এটা অথবা কোয়েশ্চেন বলে। ঠিক আছে, কোয়েশ্চেনটাতে কি বলেছে? যে একই আপতন কোণের জন্য 3টি ভিন্ন মাধ্যম এ বি সি, ঠিক আছে, এর প্রতিসরণ কোণ যথাক্রমে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এবার কোয়েশ্চেনটাতে কি বলেছে? যে কোন মাধ্যমটিতে আলোর বেগ সর্বনিম্ন এবং কেন? এরপর তুমি একটা জিনিস দেখো, এখানে প্রতিসরাঙ্ক দিয়ে আছে। আচ্ছা প্রতিসরাঙ্ক মনে কিছু দিয়ে না, আমরা জানতে হবে। তো প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি জানি? যে স্নেলের সূত্রটা কি বলেছে? যে সাইন আই বাই সাইন আর সমান মিউ। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে মানে এ মাধ্যম বলো, বি মাধ্যম বলো, সি মাধ্যম বলো, সব ক্ষেত্রে আমাদের আপতন কোণের মান কত? কিছু একটা মানে একই, কি বটা আমি জানি না, বাট একই হবে মানে কনস্ট্যান্ট। তার মানেটা কি? দেখো এখানে প্রতিসরণ কোণের মান দিয়েছে 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? একটা সূত্র জানি যে মিউ সমান 1/v। তাহলে এখানে যদি আমাদের প্রত্যেকটা মাধ্যমের মিউ জানি তাহলে আমি বলে দেবো যে সেই মাধ্যমটাতে আলোর বেগ কত হবে। তাহলে যেখানে আমাদের মিউর মানটা বেশি হবে সেখানে এটার মানটা কম হবে। তাহলে তোমাকে দেখতে হবে যে এই মাধ্যম এ বি এবং সি এই তিনটার মধ্যে প্রতিসরাঙ্কের মান কোনখানে সব থেকে বেশি হবে। তাহলে কি করে বুঝবো আমাদের বেশি হবে? বেশি হবে কোনখান থেকে? আমরা কি জানি যে একই আপতন কোণের জন্য, ঠিক আছে, তাহলে যেখানে আমাদের প্রতিসরণ কোণের মানটা কম, প্রতিসরণ কোণের মানটা কম হয় সেখানে আমাদের প্রতিসরাঙ্কটা বেশি হয় এই সূত্রটা থেকে। ঠিক আছে, তাহলে এইখানে যদি এটা কনস্ট্যান্ট হয় তাহলে এইখানের মানটা কম রাখলেও না আমাদের মিউর মানটা বেশি হবে। তাহলে সব থেকে কম কোন হবে? যেখানে আমাদের কোন মানে কোনটা কম হবে। তাহলে দেখো এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে যে আলোর প্রতিসরণের সূত্রানুসারে কি বলছে না, একই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান বলছে যত কম হবে, মানে এইখানে সব থেকে কম কোনটা? 30 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের প্রতিসরণ কোণের মানটা সব থেকে কম এখানে 30 ডিগ্রি, তাহলে এখানে কী হবে না, প্রতিসরাঙ্কটা তত কী হবে না বেশি হবে। এবার আমরা কি চাইছি? যেখানে আমাদের প্রতিসরাঙ্কটা বেশি সেই মাধ্যমটাতে আলোর বেগটা কী হবে? কম হবে।
তাহলে এইখানে আমরা বুঝতে পারলে কি যে এই যে আমাদের এ মাধ্যম, তাহলে এইখানে কি হবে আমাদের প্রতিসরাঙ্কটা, তাহলে এইখানে কি হবে প্রতিসরাঙ্কটা বেশি হবে। তাহলে যেহেতু আমাদের এখানে প্রতিসরাঙ্কটা বেশি হবে, তাহলে এইখানে আমি কি বলতে পারি বলো না, তাহলে এই মাধ্যমটাতে আলোর বেগটা কী হবে বলো, এই মাধ্যমটাতে আমাদের আলোর বেগ কী হবে বলো, বেশি না কম? তাহলে এখানে প্রতিসরাঙ্কটা বেশি হবে। তাহলে যেহেতু আমাদের এখানে কী হবে জিনিসটা বুঝতে পারলে। আচ্ছা, তাহলে এই লেখাটা লিখবে, আর এখানে লিখবে যে মাধ্যম এ এর প্রতিসরণ কোণ সব থেকে কম হবে। এবার আর একটু এটা লেখা আছে, সেটা আমি তোমাদের লিখে দেখান দিচ্ছি একটু পরে। দেখো, তাহলে আমরা বুঝতে পারলে কি যে এ মাধ্যমের প্রতিসরাঙ্কটা সব থেকে কী হবে না বেশি হবে। এরপরে দেখো যেটা তোমাকে আগে লেখা ছিল সেটাই বলে দিচ্ছি। তাহলে যেহেতু আমাদের প্রতিসরাঙ্ক মানে মিউ আর আমাদের সেই মাধ্যমের বেগ, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি বলে ব্যস্তানুপাতিক, তাহলে লিখতে পারি যে মিউ সমান 1/v। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলি তাহলে যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি হবে সেই মাধ্যমের আলোর বেগটা কম হবে। তাহলে আমরা কি জানলি যে এই মাধ্যমের তাহলে সব থেকে বেশি কি জানলি, মানে এখান থেকে বুঝতে পারলি যে আমাদের এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি, তাহলে এখানে এই মাধ্যমটাতে আমাদের আলোর বেগ কী হবে আমাদের সব থেকে কম হবে। তাহলে বলো বুঝতে পারলে কি বুঝতে পারলে না? তাহলে জিনিসটা বোঝা গেল আশা করি। দেখো ইয়ার পরের কোয়েশ্চেন দেখো 4.5। দেখো 4.5, ঠিক আছে, বলেছিলেন 3 নম্বর দুটো কোয়েশ্চেন পড়বে। তো 4.5-এর কোয়েশ্চেনটা কি বলছে যে মায়োপি বা হ্রস্বদৃষ্টি ঘটার দুটি কারণ লেখো আর ওর প্রতিকার কি। ঠিক আছে, তো আগে বুঝো মায়োপিয়া মানে কি। এইখানে আমাদের কি মানে যে চোখের সমস্যা দুটো আছে, একটা মায়োপিয়া আর একটা ছিল হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়া মানে কি বা স্বল্প দৃষ্টি এইটাকে বলে যে ত্রুটিযুক্ত চোখ, মানে সামনে জিনিস স্পষ্ট দেখতে পাবে কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবে নাই, সেটা ছিল আমাদের কি না মায়োপিয়া। আর হাইপারমেট্রোপিয়া মানে কি দূরদৃষ্টি, দূরদৃষ্টির ক্ষেত্রে কি হয় দূরের জিনিস ঠিকঠাক দেখতে পাবে কিন্তু সামনে জিনিস দেখতে পাবে নাই, সেটা ছিল হাইপারমেট্রোপিয়া। তো এইটা ঘটার কারণ কি, তো তার আগে তোমাদের একটুকু বলে দিচ্ছি যে এইখানে কি হয়। ঠিক আছে, তো এইটা যদি একটা আমাদের চোখ হয়, ঠিক আছে, এটা যদি আমাদের একটা চোখ হয়, ঠিক আছে, এখানে চোখের কী থাকে লেন্স থাকে তোমরা সবাই জানো। আর আমাদের একটা চোখের যেখানে আমাদের আলোটা পড়ে সেটার নাম কি রেটিনা। রেটিনায় যদি আমাদের একটা বস্তুর প্রতিবিম্ব মানে বস্তুর আলো প্রতিবিম্বটা গঠন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বস্তু দেখতে পাবো, কিন্তু যদি সেখানে প্রতিবিম্ব গঠন না হয় তাহলে কিন্তু বস্তুটাকে দেখতে পাবো নাই। তার মানেটা কি, মনে করো যে এইটা আমাদের কি বটে একটা মানব চক্ষু বটে। ঠিক আছে, তো এইখানে কি হয় যে এইখানে আলো পড়ে এইখানে আলো পড়ে, কিন্তু এই আলোটা আমাদের কি হয় না রেটিনার আগেই গঠিত হয়। কি হয় এই যেখানে এই দুটো যে আলোক রশ্মিকে গেল তাহলে সেই আলোক রশ্মিগুলো এটা রেটিনা, তাহলে রেটিনায় পড়লে আমাদের বস্তুটা দেখতে পাবো, কিন্তু রেটিনায় পড়ছে না, রেটিনার আগেই পড়ে যায়। এটার জন্য আমাদের মানে এই জিনিসটা ঘটে যে রেটিনায় পড়ে নাই তখন বস্তুটাকেও ঠিকঠাকভাবে দেখতে পাই নাই। ঠিক আছে, তো ইয়ার কারণটা কি, ইয়ার কারণ আছে দুটা। ঠিক আছে, দেখো আমি লিখে দিচ্ছি তারপর তোমাদের বুঝান দিচ্ছি। দেখো 1 নম্বর কারণ, দেখো তাহলে এই মায়োপিয়া ঘটার কারণ দুটা কারণ আছে। ঠিক আছে, 1 নম্বরে কি বলছি না ফোকাস দৈর্ঘ্য আমাদের যদি হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি ফোকাস দৈর্ঘ্য আমাদের যে চোখের যে লেন্স থাকে কি থাকে আমাদের চোখের যে লেন্সটাই, তো সেখানে কি হয় না সেই লেন্সটার দৈর্ঘ্য যদি আমাদের হ্রাস পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মায়োপিয়া হবে। তো চোখের লেন্সের বক্রতা মানে বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে বা লেন্সের ক্ষমতা বেড়ে গেলে আমাদের কি না ফোকাস দৈর্ঘ্যটা কমে যায়, এটা একটা কারণ। আর দ্বিতীয় একটা কারণ কি হচ্ছে আমাদের যে অক্ষিগোলক রয়েছে মানে পুরাটা, তাহলে সেই অক্ষিগোলকের আকারটা যদি আমাদের স্বাভাবিকের তুলনায় বাড়িয়ে যায়। দেখো লেখা দিয়েছি যে অক্ষিগোলকের স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে লেন্স ও রেটিনার মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়। মনে করো আমাদের অক্ষিগোলকের আকারটা যদি বাড়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের তাহলে এই যে আমাদের রেটিনা, এখানে রেটিনা আছে, ঠিক আছে, তাহলে রেটিনা এবং তার যে লেন্স তাহলে সেটা ডিস্টেন্সটা বেড়ে গেল। তাহলে যখন আমাদের বাড়ে যায় তখন কি হয় আমাদের এই যে প্রতিবিম্বটা এই বস্তুটা মনে করো এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে, তাহলে যার জন্য আমাদের কি হয় এই রকমের ত্রুটি আমাদের দেখা যায়। তাহলে এই ত্রুটি দূর করতে গেলে প্রতিকার কি না ইয়ার এই যে আমাদের চোখটা আছে ত্রুটিযুক্ত চোখটা, তাহলে এই ত্রুটিযুক্ত চোখের সামনে কি হয় যদি একটা ঠিকঠাক অবতল লেন্সযুক্ত
একটা চশমা যদি ব্যবহার করা হয় তাহলে এই ত্রুটিটা আমাদের প্রতিকার করা যাবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের টোটাল 12 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আর এই তাদের কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে যদি আমাদের ভালো থাকে তাহলে ভিডিওটাকে একটু বাড়ান চড়ান দিবে। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।